সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। কয়েক লক্ষ টাকা অগ্রিম নিয়ে চম্পট মণ্ডপ শিল্পী, মাথায় হাত 5 পুজো কমিটির। রাত পোহালে এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা, চাকরি প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। ইসরায়েল প্যালেস্তাইন দুই পৃথক রাষ্ট্রের সমর্থনে ভারত, বিরুদ্ধে ভোট আমেরিকার। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা সোমবার। সন্ধ্যাতেও মায়ের সঙ্গে ফোনে কথা দিল্লিতে, অস্বাভাবিক মৃত্যু হুগলির পরিযায়ী শ্রমিকের। আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3 যুবক, চাঞ্চল্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আর হাতে গোনা 15 দিন, তারপরেই শুরু বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের জন্য বছরভর অপেক্ষা করে থাকে বাঙালি। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে 7 থেকে 70। পুজো উদ্যোক্তাদের এখন নাওয়া খাওয়ার সময় নেই, কারণ এখন কলকাতার মতো মালদাতেও বেশিরভাগ পুজো মণ্ডপের উদ্বোধন তৃতীয়া কিংবা চতুর্থীতেই হয়ে যায়। তাই এখন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে মণ্ডপে মণ্ডপে। ঠিক সেই সময় মাথায় হাত পড়েছে মালদা শহরের 5টি বিগ বাজেটের পুজো কমিটির। মানুষের চোখে নজর কাটতে এবার এই 5 কমিটির সদস্যরা কলকাতার যাদবপুরের এক মণ্ডপ শিল্পীকে মণ্ডপ তৈরির বরাত দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে কাজও শুরু করেছিলেন সেই শিল্পী, কিন্তু 15 দিন আগে তিনি কাজ ফেলে রেখে চলে যান। শ্রমিকদের কাজও বন্ধ হয়ে যায়। অভিযোগ 10 সেপ্টেম্বরের পর হলেও কলকাতার ওই শিল্পীর সঙ্গে উদ্যোক্তারা যোগাযোগ করতে পারছেন না। 9 সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোনের সুইচ অফ। উদ্যোক্তারা শেষ পর্যন্ত ওই শিল্পীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ জানাতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মণ্ডপ শিল্পীর এই আচরণে যে 5টি বড় বাজেটের পুজো কমিটির চরম সমস্যায় পড়েছে সেগুলি হলো কুতুবপুর হিমালয় সংঘ, বালুচুর কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব, কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, দিলীপ স্মৃতি সংঘ। এর মধ্যে দিলীপ স্মৃতি সংঘের পুজো এবার 75 বছরে পা দিচ্ছে। এবার তাদের পুজো বাজেটেও বেশ ভালো। কুতুবপুর হিমালয় সংঘের পক্ষে বিপুল দত্ত বলছেন, এবার আমাদের পুজো 76তম বর্ষ। এবার আমাদের থিম আদিম নাগা বেশে মা। সেই থিম অনুযায়ী মণ্ডপ নির্মাণের জন্য আমরা কলকাতা যাদবপুরের ঝিল রোডের মণ্ডপ শিল্পী সুদীপ্ত পালকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি আরো বলেন, আমরা গোটা ঘটনাটি জেলা এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এখন আমরা একটা অসহায় অবস্থায় পড়ে আছি। বালুচুর কল্যাণ সমিতির সহকারী সম্পাদক গোপাল সাহা বলেন, এবার আমরা যাকে প্যান্ডেল তৈরির বরাত দিয়েছিলাম তিনি নিজের পুরো টিম নিয়ে উধাও হয়ে গিয়েছেন। দিলীপ স্মৃতি সংঘের সম্পাদক সর্বজিৎ দাসের বক্তব্য, এবার আমাদের পুজোর 75 বছর পূর্তি। মণ্ডপ নির্মাণের জন্য এবার আমরা কলকাতা সুদীপ্ত পাল নামে এক ডেকোরেটর শিল্পীর সঙ্গে চুক্তি করি। 4.5 লাখ টাকা চুক্তি হয়, তার মধ্যে 3.5 লাখ টাকা আমরা ইতিমধ্যেই তাকে দিয়ে দিয়েছি। কিন্তু তিনি মণ্ডপ নির্মাণের কাজ শেষ না করে আমাদের মাঝ রাস্তায় ফেলে লেবার মিস্ত্রি নিয়ে পালিয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে ভোগান্তি পড়া 5 পুজো কমিটির পাশে দাঁড়িয়েছে মালদা দুর্গাপুজো ফোরাম। ফোরামের পক্ষ থেকে পরিমল ঘোষ বলেন, কলকাতার মণ্ডপ শিল্পী প্রতারণার মালদার 5টি বড় পুজো কমিটির এখন দুর্বিষহ অবস্থা। 5টি কমিটি এই নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে। তারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপের কাজ শেষ করতে পারে সেদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করছি। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। রাত পোহালে একাদশ ও দ্বাদশের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে রবিবার। এবারের পরীক্ষায় গতবারের থেকে বেশ কিছু বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। যেখানে বেশ কিছু স্কুলে ক্লক রুম নেই, তাই সেখানে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু বিষয়ে সতর্কতা জারি করেছে কমিশন। এসএসসির তরফে বলা হয়েছে, প্রার্থীদের বিশেষভাবে জানানো হচ্ছে ব্যক্তিগত মূল্যবান জিনিস আনা থেকে বিরত থাকতে হবে, কারণ সব ভেন্যুতে যথেষ্ট ক্লক রুমের ব্যবস্থা নাও থাকতে পারে। একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে শূন্যপদ হলো 12,514টি। সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,46,000-এর কাছাকাছি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 478টি। রবিবারের পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মোতাবেক এসএসসিকে জানিয়েছি। আমি সকল পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে, দপ্তরের দিক থেকে তো বটেই, মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি নির্ভুল ও অভ্রান্তভাবে প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি পরীক্ষাকাল শান্তিতে এবং নির্বিঘ্নে শেষ হবে। শান্তিপূর্ণ পথে ইসরায়েল ও প্যালেস্তাইন দুই রাষ্ট্রের সমাধান হোক। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্যালেস্তাইন রাষ্ট্রের পক্ষে সমর্থন করল ভারত। এই সভায় ভারত সহ আরো 141টি দেশ প্যালেস্তাইনকে সমর্থন করেছে। তারা নিউ ইয়র্ক ডিক্লারেশনকে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘে ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 40 বছরের পুরনো সংঘাতের অবসানের জন্য পর্যায়ক্রমে পরিকল্পনা করেছে রাষ্ট্রসংঘ। এদিন সাধারণ সভায় ইসরায়েল প্যালেস্তাইন দুই রাষ্ট্রের মাধ্যমে সমাধানের প্রস্তাবটি পেশ করে ফ্রান্স ও সৌদি আরব। 193টি সদস্যের রাষ্ট্রসংঘের 142টি দেশ ইসরায়েল প্যালেস্তাইন সমাধানের পক্ষে ভোট দিয়েছে। 10টি দেশ বিপক্ষে এবং 12টি দেশ ভোটদানে বিরত থেকেছে। দ্বিরাষ্ট্র সমাধানের বিরুদ্ধে ভোট ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গত জুলাই মাসের শেষ দিকে এই বিষয়ে উচ্চস্তরীয় বৈঠক হয় রাষ্ট্রসংঘের সদর কার্যালয়ে। সেখানে এই ঘোষণা গৃহীত হয়। 2023 সালের 7ই অক্টোবর ইহুদিদের পবিত্র সাবাতের ভোরে
ইসরায়েলের উপর অতর্কিতে হামলা চালায় হামাস গোষ্ঠী। বহু বিদেশি নাগরিককে অপহরণ করা হয়। এরপরই ইসরায়েলের যুদ্ধের ডাক দেয়। বরাবরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে থাকছে আমেরিকা। সেই থেকে যুদ্ধ চলছে গাজায়। সেখানে অনাহারে বহু মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছে শিশুরাও। এর মধ্যে গাজায় প্রতিদিনই কোথাও না কোথাও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আগামী সোমবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এই মামলা শেষ শুনানি হয়েছিল চলতি বছরের 22 মে। দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ শুনানির পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল। এই বেঞ্চের আরেক সদস্য বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহো শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী 15 সেপ্টেম্বর ওয়াকফ সংশোধনী আইন 2025 মামলার রায় ঘোষণা হবে। চলতি বছরের বাজেট অধিবেশনে প্রায় 13 ঘন্টা দীর্ঘ বিতর্কের পর 3 এপ্রিল গভীর রাতে লোকসভায় ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিলটি পাশ হয়। এরপর 4 এপ্রিল লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। এ নিয়ে ম্যারাথন চর্চার পর ভোটাভুটিতে পাশ হয় এই বিল। বিলের পক্ষে পড়ে 168টি ভোট, বিপক্ষে পড়ে 95টি ভোট। এই বিতর্কের মাঝেই গভীর রাতে বিলে স্বাক্ষর করেন দ্রৌপদী মুর্মু। বিরোধীদের তীব্র প্রতিবাদের সত্ত্বেও আইনে পরিণত হয় ওয়াকফ সংশোধনী বিল 2025। কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতকে অনুরোধ করেছিল ওয়াকফ আইন 2025-এর বৈধতাকে চ্যালেঞ্জ করে যে আবেদন জমা করেছে সেগুলি খারিজ করা হোক। কেন্দ্রের দাবি ছিল কিছু বিধানকে মিথ্যে বর্ণনার উল্লেখ করা হয়েছে। গত 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর কেন্দ্র ওয়াকফ আইন 2025 সালে লাগু করে। এই মামলায় গত 25 এপ্রিল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক 2025 সালে সংশোধিত ওয়াকফ আইনের পক্ষে 1332 পৃষ্ঠার একটি প্রাথমিক হলফনামা দাখিল করে। সংসদে পাশ হওয়া আইনের উপর আদালতের যে কোনো পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতাও নাম করে মন্ত্রক। দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি, তার আগেই আজ শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা শহরের কাছে আইটিআই মোড়ে পুলিশ একটি পিস্তল সহ 3 যুবককে গ্রেপ্তার করলো। ধৃতদের কাছ থেকে 2টি কার্তুজ ও একটি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রের খবর পেয়ে এদিন পুলিশ আইটিআই মোড়ে গিয়েছিল। সেখানেই কোচবিহার যাওয়ার রাস্তা থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবকদের গ্রেপ্তার করে পুলিশ। পুজোর মুখে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শহরে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো পাপ্পু মাহাতো, রোহিত দাস ও আশরাফুল হক। ধৃত 3 যুবকেরই বাড়ি শহরের 13 নম্বর ওয়ার্ডের সমাজপাড়ায়। এদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও 3 যুবকের গ্রেপ্তারের খবর জানান এসডিপিও শ্রীনিবাসন এমপি। ঘটনা তদন্ত চলছে। এদিকে ঠিক 1 বছর আগে সমাজপাড়াতেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা গিয়েছিল এক মহিলা।